নিউ জলপাইগুড়ি থেকে নেমে গজলডোবার রাস্তা ধরলাম, উদ্দেশ্য তুড়িবাড়ি যাব। নিউ জলপাইগুড়ি থেকে তুড়িবাড়ির দূরত্ব 55 কিলোমিটারের মতো। সময় লাগে ঘন্টা দুয়েক। গাড়ি ভাড়া 3 থেকে 3,500 টাকা। দেখতে দেখতে আমরা প্রায় তিস্তা ব্যারেজের কাছে এসে পৌঁছে গেলাম। 1985 সালে এই তিস্তা ব্যারেজ প্রকল্প চালু করা হয়। মূলত গরমকালে এখানকার চাষিদের জন্যে জলের ব্যবস্থা করা হয়, আর এই ব্যারেজ থেকেই বাংলাদেশকেও জল সরবরাহ করা হয়। বর্তমানে এই ব্যারেজকে কেন্দ্র করে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বেশ কিছু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। গজলডোবার আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে, যার জন্যে পক্ষী প্রেমীরা প্রায়ই এখানে আনাগোনা করেন। এবারের এই ট্যুরে আমার সফর সঙ্গী আরও 3 জনের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এরপর আমরা ব্যারেজ ছেড়ে ঢুকে পড়লাম ঘন সবুজের জঙ্গলে, যেখানে দুপাশের গাছগুলো আমাদেরকে স্বাগত জানাতে তৈরি ছিল। দুপাশের এই সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে ছুটে চলার অনুভূতি এক আলাদা। দুপাশের এই সবুজ গাছের সারি সেবক রোডের স্মৃতিকে যেন উস্কে দেয়। এবার আমরা ওদলাবাড়ি পৌঁছে গেলাম। ওদলাবাড়ি বাজারের মধ্যে দিয়ে আমরা এখন আপাতত যাচ্ছি। এরপর আমরা এগিয়ে চললাম পাথরঝোড়া চা বাগানের মধ্যে দিয়ে। দূরে ছোট ছোট সবুজ পাহাড় আর সামনে সবুজ প্রকৃতি। ওহ, কি অদ্ভুত মেলবন্ধন! দু চোখ ভরে শুধু দেখতে দেখতে এগিয়ে চললাম। প্রকৃতির রূপ রসে ডুবে যখন অন্য জগতে বিচরণ করছি, ঠিক তখনই জানিয়ে দিল আমরা আজকের গন্তব্যের দোরগোড়ায় পৌঁছে গেছি। গাড়ি আমাদের নিয়ে চলে এলো প্রপার্টির ভিতরে। প্রথম দর্শনেই মুগ্ধ হয়ে গেলাম। আজকের এই আমাদের থাকার আস্তানার নাম তুড়িবাড়ি লিজার পয়েন্ট। চারদিক সবুজে মোড়া শান্ত নিরিবিলি পরিবেশ। নাম লিজার পয়েন্ট, অর্থাৎ অবসরের ঠিকানা। সত্যি মনে হচ্ছে নামটা সার্থক। এর থেকে ভালো আর অবসরের জায়গা আর কি হতে পারে।
এগিয়ে চললাম রিসেপশনের দিকে। এলাম রিসেপশনে, কিছু ফর্মালিটি সারা হলো, আর আমাদের সাথে সাথে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা নাকি এখানকার গাছের লেবু থেকে তৈরি করা শরবত। আমাদের ঘর ছিল ওপরে, আমরা দোতলায় চলে এলাম। ঘরে নিয়ে তো কোনো কথা বলার জায়গা ছিল না। এনাদের আর্কিটেকচার এবং এত বড় রুম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো দিকেই কোনো অংশে কম ছিল না। আধুনিক সুযোগ সুবিধার জন্য যা যা দেওয়ার সব কিছু আমাদের প্রোভাইড করা ছিল। ঘরের ইন্টেরিয়র এবং ফার্নিচারে বেতের ব্যবহার বেশ প্রশংসার দাবি রাখে। ঘরের ব্যালকনি থেকে দেখা এই সবুজ প্রকৃতি আর চারপাশের এই পাহাড়ে ঘেরা এই জায়গা, আপনি কখনোই তুড়ি বাড়ির এই প্রপার্টিকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন না। এনাদের আরও কয়েক রকম ক্যাটাগরির ঘর আছে, ওপরের ঘর থেকে আরও ভালো দৃশ্য পাওয়া যায়, আপনারা ফোন করে জেনে নিতে পারেন আসার আগে। কর্মব্যস্ত জীবন থেকে যদি আপনি দুটো দিন কোনো রকমে বার করে এইখানে চলে আসতে পারেন, এখানকার নির্মল এই সবুজ প্রকৃতিতে দুটো দিন কাটিয়ে যান, এটুকু বলতে পারি আপনি আবার নতুন উদ্যমে আমার কর্মজীবন শুরু করতে পারবেন। রাতের বেলা চাঁদের আলোয় রিসর্টের চারপাশটা কিরম লাগে দেখতে বেরিয়ে পড়েছিলাম। সকালবেলা এখানে পাখির ডাকে ঘুম ভাঙল, এবং আপনি যদি আসেন আপনাকেও কিন্তু এরাই ঘুম থেকে জাগিয়ে দেবে। এখানকার কিছু ফলের গাছে ফল পাড়া হয় না, শুধু পাখিদের খাবার জন্যে সেই ফল রেখে দেওয়া হয়। সকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম যে এই রিসর্টের পিছন দিকে একটা ছোট্ট নদী আছে, সেটা হেঁটেই যাওয়া যায়, কিন্তু গাড়ি নিয়ে বেরোলাম বৃষ্টির জন্যে। এরপর বৃষ্টির মধ্যে এগিয়ে চললাম সেই নদীর খোঁজে।
বৃষ্টি কাদায় মাখামাখি নদীর কাছে পৌঁছতে পারলাম না। দূর থেকে দেখলাম পাহাড়ের কোল বেয়ে বয়ে যাওয়া শান্ত নদী। এরপর চলে এলাম ডাইনিং রুমে ব্রেকফাস্টের জন্যে। এনাদের সব রুম ট্যারিফের সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে। এখানকার খাওয়া দাওয়ার মান খুবই ভালো এবং আমরা আগের দিন রাতে বলে রেখেছিলাম যে আমরা বরলি মাছ খাবো, সেটাও ওনারা অ্যারেঞ্জ করে রেখেছিলেন। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম এখানকার আশেপাশে প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে। আপনি এখানে যত ঘুরবেন তত এক এক রূপে প্রকৃতি আপনার সামনে ধরা দেবে। আকাশ, পাহাড় আর ধানের ক্ষেত সব মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত ক্যানভাস, যা না দেখলে বলে বোঝানো যাবে না। এরপর চলে এলাম এই মনেস্ট্রিটাতে। বিশালাকায় এই মনেস্ট্রির মধ্যে আছে বুদ্ধিজমের ওপর হায়ার স্টাডিজ এবং রিসার্চের ইনস্টিটিউট। শোনা যায় এই মনেস্ট্রিটির স্থান সংকুলনের অভাবে সুদূর কর্ণাটক থেকে এখানে স্থানান্তরিত করা হয়। মন ছুঁয়ে যায় মনেস্ট্রির এই ভিতরের নীরবতা আর সুন্দর সাজসজ্জা। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে।